মুভির শুরুতে আমরা অ্যাসুন নামের একটি মেয়েকে দেখতে পাই যে কিনা জিজু আইল্যান্ডের একটি সমুদ্রের তীরে দাঁড়িয়ে তার মায়ের জন্য অপেক্ষা করছিল। আর এইসব দেখে তার মা অ্যাসুনকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু তারপরও অ্যাসুন অনবরত তার মাকে ডাকতেই থাকে। আর তখনই তার মা অ্যাবালন ধরার জন্য আবারও পানিতে ডুব দেয়। কিন্তু সেই সময় গোয়ানশিক এসে অ্যাসুনকে বলে, তুমি এই পোড়া রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? তখন এইসব শুনে তো অ্যাসুন অনেক রেগে যায় এবং বলে, আচ্ছা বলো তো তোমার গাল সবসময় লাল হয়ে থাকে কেন? এইসব বলেই অ্যাসুন তার কোনো উত্তর না শুনে সেখান থেকে চলে যায়। আর এইসব দেখে অ্যাসুনের প্রতিবেশীরা দূর থেকে হাসতে থাকে। এরপর যখন অ্যাসুনের মা তীরে চলে আসে তখন তার মা অ্যাসুনকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর যখন অ্যাসুন তার মায়ের সাথে করে বাসায় ফিরে আসে তখন অ্যাসুন তার মাকে বলে, মা তুমি তোমার মেয়েকে নিয়ে এক সেকেন্ডও ভাবো না। আর এইদিকে যে আমি কবিতার জন্য পুরস্কার পেয়েছি সেটা তো তোমার চোখেই পড়ে না, আর তুমি শুধু সমুদ্রে অ্যাবালন আর শামুক নিয়ে পড়ে আছো। এইসব শুনে তার মা বলে, কবিতা লিখে কি সংসার চলে? অ্যাসুন বলে, মা তুমি কি আমার কবিতাটি পড়েছো? তার মা বলে, তুমি বরং তোমার দাদির কাছে গিয়ে কবিতাটি শোনাও। অ্যাসুন বলে, মা আমি কি তোমার সাথে থাকতে পারি না? এইসব শুনে তার মা বলে, তোমার সৎ বাবা আসছে তাই তুমি এখান থেকে চলে যাও। আর এছাড়াও সমুদ্রের একটি ঝড়ে অ্যাসুনের বাবা মারা গিয়েছিল। অ্যাসুন বলে, মা আমি তাকে নিয়ে ভাবি না, আর আমি কি তোমার সাথে থাকতে পারি না? তার মা বলে, না তুমি বরং তোমার দাদির বাসায় ফিরে যাও। অ্যাসুন বলে, মা আমাকে সেখানে ঠিকমতো খাবারও দেয় না, আর এছাড়াও আমাকে সেখানে কাজের মেয়ের মতোই ব্যবহার করে। কিন্তু এটা ঠিক নয়, তাই আমি সেখানে যেতে চাই না মা, আর আমি তোমার সাথে সবসময় থাকতে চাই। আর এছাড়া যখন আমি সেখানে প্রতিবার যাই তখন আমার ভীষণ কষ্ট হয়। এইসব বলে অ্যাসুন তার মায়ের কাছে অনেক অনুরোধ করতে থাকে, কেননা সে যেন তার মায়ের সাথেই থাকতে পারে। কিন্তু এইসব শোনার পরেও তার মা অ্যাসুনকে সেখান থেকে চলে যেতে বলে। আর ঠিক তখনই অ্যাসুনের সৎ বাবা সেখানে চলে আসলে তখন অ্যাসুন তাকে দেখে সেখান থেকে চলে যায়। এরপর আমরা অ্যাসুনের দাদের বাড়িতে দেখতে পাই তার দাদি তার নাতিকে পড়াচ্ছিল, আর অন্যদিকে তারই নাতনি বাড়ির সব কাজ একাই করে যাচ্ছিল। আর ঠিক তখনই গোয়ানশিক এসে অ্যাসুনের চাচাকে মাছ দিতে ধরলে অ্যাসুনের চাচা বলে, আমি শুধু 5টি মাছ কিনেছিলাম আর তুমি 6টি মাছ নিয়ে এসেছো কেন? গোয়ানশিক বলে, আপনার পরিবারে 6 জন সদস্য রয়েছে আর আপনি 5টি মাছ কিনেছেনই বা কেন? অ্যাসুনের চাচা বলে, তুমি এইসবে নাক না গুলিয়ে তুমি তোমার নিজের কাজে মন দাও। এইসব বলে অ্যাসুনের চাচা মাছ নিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই আমরা দেখতে পাই অ্যাসুনের মা 2 হাতে অনেকগুলো মাছ নিয়ে এসে অ্যাসুনের চাচা ওহেন এর খাবারের টেবিলে ছুঁড়ে মারে। এবং কি সেই সময় অ্যাসুনের মা সবাইকে উদ্দেশ্য করে বলে, অ্যাসুন কি এই পরিবারের মেয়ে নয়? সে আরো বলে, তার বাবা মারা গিয়েছে বলে আমার মেয়ের সাথে যা তা করছেন, এবং কি আপনারা তাকে ঠিকমতো খাবারও দেন না, আর এছাড়াও আপনারা তাকে কাজের মেয়ের মতো ব্যবহার করছেন। আর এটা কি আপনাদের কাছে পাগলামি আর ভুল মনে হচ্ছে না? এইসব শুনে ওহেন অ্যাসুনের মাকে নিয়ে বাজে মন্তব্য করলে এতে করে অ্যাসুনের মা অনেক রেগে যায় এবং বলে, তোমরা সবাই আমার স্বামীর মৃত্যুর জন্য আমাকে দোষ দিচ্ছ তাই না? আর আমার মেয়ে সবাই মাত্র তার বাবাকে হারিয়েছে, আর তার জন্য কি একটুকু মায়া হয় না? এইসব বলে সে আরো বলে, ঠিক আছে এখনই আমার মেয়েকে এখান থেকে আমি নিয়ে যাচ্ছি। এইসব বলে তার মা অ্যাসুনকে সেখান থেকে নিয়ে যায়। এরপর যাওয়ার পথে তার মা অ্যাসুনকে বলে, আচ্ছা তুমি আমাকে এত ভালোবাসো কেন? অ্যাসুন বলে, আমি তোমাকে ভালোবাসি কারণ তুমি আমার মা। তার মা বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, আর তুমি বড় হয়ে প্রতিদিন আমাকে 100 ওয়ান দিবে তো? অ্যাসুন বলে, মা তুমি আমার কবিতাটি পড়েছো? আর তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই অ্যাসুনের মা অ্যাসুনের কবিতাটি পড়ছে, আর সেখানে লেখা ছিল, ধত্তরি অ্যাবালন, সারাদিন অ্যাবালন আর অ্যাবালন, যখন টাইফুন বয় তারপরও অ্যাবালন্স আর অ্যাবালন্স, আর একটা মেয়ের চেয়েও বেশি মূল্যবান ওই ধত্তরি অ্যাবালন। আর আমি যখনই তাকে তাড়াতাড়ি ফিরে আসতে বলি ঠিক তখনই সে আবারও সমুদ্রে ডুব দেয়। আচ্ছা এত ঠান্ডা আর গভীরে এত নিচে কি বা থাকতে পারে? আর সেই কি বালির নিচে চাপা শামুক খুঁজছে? আর তার নিঃশ্বাস কি ফুরিয়ে গেছে? আর সে কি আদৌ ফিরে আসবে? আর কেনই বা একটা মেয়ে তীরে তার জন্য অপেক্ষা করে? আর এই অ্যাম্বুলেন্সই সবকিছুর জন্য দায়ী। আর যদি এই ধত্তরি অ্যাম্বুলেন্স পাওয়ার জন্য 100 ওয়ানও লাগতো তাহলে আমি মাকে প্রতিদিন 100 ওয়ান করে দিতাম, অন্তত সে এই কাজটা করতো না। আর এছাড়াও তো আমার মায়ের অসুস্থ শরীর নিয়ে অন্তত কাজে যেতে হতো না, আর অন্তত মা তো একটু বিশ্রাম নিতে পারতো। তাই আমি বড় হয়ে আমার মাকে প্রতিদিন 100 ওয়ান করে দিতে চাই, যেন সে আর কখনোই কাজে না যায়। আর তারপরে আমরা দেখতে পাই তার মা অ্যাসুনকে বলে, বড় হয়ে তুমি আমাকে প্রতিদিন 100 ওয়ান দিও, তাহলে আমি আর কখনোই কাজে যাব না। এইসব বলে তার মেয়ে অ্যাসুনকে তার বাসার দিকে নিয়ে যেতে থাকে। আর এছাড়াও আমরা দেখতে পাই অ্যাসুনের 2 সৎ ভাই বোনও ছিল। যাই হোক, এরপর যখন অ্যাসুন তার মায়ের সাথে সমুদ্রের তীরে যায় তখন সেখানে থাকা চয়ং অ্যাসুনকে বলে, আচ্ছা তুমি বড় হয়ে কি হতে চাও? অ্যাসুন বলে, আমি বড় হয়ে এই গ্রামের প্রেসিডেন্ট হতে চাই, এবং কি সেটি পরপর 5 বার। এরপর যখন চয়ং গোয়ানশিককে বলে, তুমি বড় হয়ে কি হতে চাও? তখন গোয়ানশিক বলে, আমি বড় হয়ে অ্যাসুনের স্বামী হতে চাই। দেখো কাণ্ড।
তখন এইসব শুনে অ্যাসুন গোয়ানশিকের উপর অনেক রেগে যায় এবং এতে করে সেখানে থাকা সবাই অনেক হাসতে থাকে। যাই হোক, এর পরের দিন আমরা দেখতে পাই গোয়ানশিকের দাদি এসে অ্যাসুনের মায়ের শরীরে ঝাড়ফুঁ দিতে থাকে, কেননা তার মা যদি সমুদ্রের পানিতে ডুব দেয় তাহলে সে আর কখনোই বেঁচে ফিরবে না। এই বিষয়ে সতর্ক করার জন্যই গোয়ানশিকের দাদি এসে অ্যাসুনের মায়ের শরীরে অনেক ঝাড়ফুঁ দিতে থাকে, কেননা গোয়ানশিকের দাদি ছিল সমুদ্রের রাজা ড্রাগন কিং এর একজন অন্ধ ভক্ত। যাই হোক, আর এইসব দূর থেকে অ্যাসুন খুব মনোযোগ দিয়ে শুনছিল। আর এইসব শুনে অ্যাসুন তার মায়ের ডুবুরি পোশাকগুলো আগুনে পুড়িয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই অ্যাসুন সেই সমুদ্রের তীরে এসে ড্রাগন কিংকে উদ্দেশ্য করে বলে, তুমি কেনই বা আমার মায়ের পিছনে লেগেছো, আর তুমি কি আমার মায়ের থেকে দূরে থাকতে পারো না? আর তোমার সমস্যাটাই বা কোথায় ড্রাগন কিং? আর তুমি কেনই বা নিরীহ মানুষের জীবন নিয়ে নাও? আর তুমি কি তাকে একটু দয়াও দেখাতে পারো না? আর তাছাড়া তুমি তার সাথে এমনটা করতেও পারো না? এবং কি আমার মা সারা জীবন হাড়ভাঙ্গা পরিশ্রম করে গিয়েছে, আর এই পর্যন্ত সে কখনোই বিমানে চড়তে পারেনি। আর এছাড়াও আমি তাকে একটি মুক্তার হারও দিতে চাই, আর আমি তাকে বিমানও চড়াতে চাই। তাহলে তুমি কেনই বা তুমি আমার সাথে এরকমটা করছো? তখন এইসব বলার সময় গোয়ানশিক দূর থেকে চুপ করে দেখছিল। এরপর যখন অ্যাসুন গোয়ানশিককে দেখে তখন অ্যাসুন বলে, আচ্ছা তুমি আমার থেকে কি বাঁচাও? তবে গোয়ানশিক অ্যাসুনের কোনো উত্তরই দেয় না। এরপর যখনই অ্যাসুন গোয়ানশিককে কাছে আসতে বলে তখন গোয়ানশিক অ্যাসুনের কাছে এসে খাবার দিয়ে বলে, আমি জানি তোমার কান্না পেলেই তোমার অনেক ক্ষুধা পায়, তাই আমি আগে থেকে সেই খাবারটি নিয়ে এসেছিলাম, তাই তুমি না করো না। আর তারপরেই আমরা দেখতে পাই তারা দুইজন একটি সমুদ্রের তীরে বসে সেই খাবারটি অনেক মজা করে খেতে থাকে। তখন অ্যাসুন বলে, যদি তুমি আমাকে প্রতিদিন এভাবে খাবার এনে দাও তবুও আমি তোমাকে বিয়ে করব না। উত্তরে গোয়ানশিক বলে, কে বলেছে আমি তোমাকে বিয়ে করতে চাই? এইসব শুনে যখনই অ্যাসুন একটি পাথর হাতে নিতে ধরে তখন গোয়ানশিক ভয়ে অ্যাসুনের থেকে একটু দূরে বসে, এবং কি সেই সময় তারা দুইজন সুন্দর একটি মুহূর্ত পার করছিল। যাই হোক, এরপর যখন অ্যাসুন রাতে ঘুমাচ্ছিল তখন তার মা গভীর রাতে অ্যাসুনকে ডাক দিয়ে বাড়ির উঠানে নিয়ে যায় এবং তার মা অ্যাসুনকে তার প্রিয় খাবারগুলো খেতে দেয়। তখন এইসব দেখে অ্যাসুন বলে, মা আমি মনে হয় স্বপ্ন দেখছি। তার মা বলে, তাই নাকি? অ্যাসুন বলে, মা তুমি তো এই খাবারগুলো তুমি 100 ওয়ানেও বিক্রি করতে পারতে। তার মা বলে, তোমার খাবারের জন্য এটা 1000 ওয়ানের চেয়েও মূল্যবান। এবং কি সে আরো বলে, অ্যাসুন আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি এই বাড়িটি সঙ্গে সঙ্গে ছেড়ে দিও এবং তুমি তোমার দাদির বাসায় চলে যেও, কেননা আমি চাই তুমি কখনোই দাসীর মতো হয়ে বাঁচো। তাই যাই কিছুই হোক না কেন তুমি এখান থেকে চলে যাবে, তুমি আমাকে কথা দাও। অ্যাসুন বলে, মা তুমি এমনটা কেনই বা বলছো? তবে তার মা প্রশ্নটি এড়িয়ে গেলে অ্যাসুন বলে, বাবাও আমাকে ছেড়ে চলে গিয়েছে, এখন তুমিও আমাকে ছেড়ে চলে যাবে? আর এখন মনে হচ্ছে আমি যদি জন্মই না নিতাম তাহলেই অনেক ভালো হতো। এইসব শুনে তার মা বলে, সব বাবা মাকেই তো একদিন চলে যেতে হয়, কেই বা বেঁচে থাকে বল? আর শুধু তাদের সন্তানরাই বেঁচে থাকে, তাই না? তাই তুমিও বেঁচে থাকবে। এবং কি সে আরো বলে, অ্যাসুন হয়তো একদিন সময় আসবে তোমার কাছে জীবনটা অনেক কঠিন হয়ে উঠবে, এবং কি মাঝে মাঝে মনে হতে পারে সবকিছু ছেড়ে দেওয়াটাই হয়তো ভালো হবে। আর তখনই অ্যাসুন বলে, মা তুমি আর বলো না, আর আমি কথাও দিব না, আর আমি তোমার অ্যাবলনও খাবো না। আর তখনই তার মা অ্যাসুনকে তার বুকে টেনে ধরে এবং কি একটি পর্যায়ে সেই তার মেয়েকে কোলে রেখে তার মেয়েকে গান শুনিয়ে ঘুম পাড়াতে থাকে। আর তারপরেই আমরা দেখতে পাই তার প্রিয় মা অ্যাসুন সহ তার 2 সন্তানকে রেখেই না ফেরার দেশে চলে যায়। এরপর যখন গোয়ানশিক অ্যাসুনের জন্য খাবার নিয়ে আসে তখন অ্যাসুন তাকে বলে, আমি আমার মাকে খুবই মিস করছি। এইসব বলে অ্যাসুন অনেক কাঁদতে থাকে, আর অ্যাসুনের কান্না দেখে তো গোয়ানশিকও কাঁদতে থাকে। এরপর আমরা দেখতে পাই অ্যাসুন যখন প্রতিদিনের মতোই তার মায়ের কবর দেখতে যায় তখন তার সৎ বাবা নির্লজ্জর মতো অ্যাসুনকেও তার মায়ের মতো সমুদ্রে ডুব দিতে বললে অ্যাসুন বলে, না আমি পারবো না, আর মা আমাকে কখনোই এইভাবে বাঁচতে বলেনি। অ্যাসুন আরো বলে, আপনি তো চাইলেই এই জমিটাকে কাজে লাগাতে পারেন। আর এছাড়াও এই জমিটি অ্যাসুনের মায়েরই ছিল। যাই হোক, সেই সময় তার সৎ বাবা ইয়ংবিয়ং অ্যাসুনকে শীত পর্যন্ত তাদের সাথেই থাকতে বলে। আর এছাড়াও ইয়ংবিয়ং ছিল সবচাইতে অলস প্রকৃতির একটি লোক, বলতে গেলে সে সব কাজ করতে পারলেও সে কোনো কাজে করতে চাইতো না। যাই হোক, আর এরপরেই আমরা দেখতে পাই অ্যাসুন যখনই সেই জমিতে কাজ করত তখনই গোয়ানশিক এসে অ্যাসুনকে সাহায্য করত। আসলে এক কথা বলতে গেলে গোয়ানশিক অ্যাসুনের কোনো কষ্টই সহ্য করতে পারতো না, এবং কি প্রতিদিন অ্যাসুন যখন সেই জমিতে কাজ করত তখন গোয়ানশিক অ্যাসুন ও তার 2 ভাই বোনের জন্য প্রতিদিন মাছ নিয়ে আসতো। এবং কি আমরা আরো দেখতে পাই গোয়ানশিক যেখানে মাছ রেখেছিল ঠিক তার পাশেই গোয়ানশিক অ্যাসুনের জন্য একটি ক্লিপ রেখেছিল। আর এছাড়াও গোয়ানশিক অ্যাসুনকে তার সর্বোচ্চটা দিয়ে সাহায্য করত। আর এভাবেই দেখতে দেখতে তারা কিছুটা বড় হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই গোয়ানশিক যেখানে মাছ বিক্রি করত তখন সেই সাথে অ্যাসুনকে তার সাথে নিয়ে অ্যাসুনের সেই জমির বাঁধাকপিগুলো বিক্রি করে দিত। আর এভাবেই দেখতে দেখতে তারা 2 জন কলেজে উঠে যায়, এবং কি তখনকার মতোই গোয়ানশিক অ্যাসুনের সব বাঁধাকপিগুলো বিক্রি করে দিত আর সে বসে বসে সেখানেই পড়তো। আর এইসব দূর থেকে গোয়ানশিকের মা চুপ করে দেখতো। কিন্তু একটি পর্যায়ে যখনই গোয়ানশিক বাঁধাকপি বিক্রি করছিল তখন তার দাদি অ্যাসুনকে তার পাশে বসে থাকতে দেখলে
তখন অ্যাসুন তার দাদিকে দেখলে সেখান থেকে পালিয়ে যায়, কেননা গোয়ানশিকের দাদি অ্যাসুনকে কোনোভাবেই সহ্য করতে পারতো না। যাই হোক, এরপর আমরা দেখতে পাই গোয়ানশিক অ্যাসুনের কাছে এসে তার নিজ হাতে অ্যাসুনের জুতোটি তার পায়ে পরিয়ে দেয়, কেননা অ্যাসুন যখন দৌড়াচ্ছিল তখন তার পা থেকে জুতোগুলো খুলে গিয়েছিল। এরপর যখন অ্যাসুন আর গোয়ানশিক বাসার দিকে ফিরছিল তখন অ্যাসুন বলে, আচ্ছা তুমি আমার জন্য এত কিছু করোই বা কেন? তবে এইসব শুনে গোয়ানশিক তার কোনো উত্তরই দেয় না। আর এইসব দেখে অ্যাসুন বলে, আমি কিন্তু তোমাকে ভালোবাসি না, ঠিক আছে? আর তাছাড়াও আমি তোমাকে বিয়েও করতে চাই না। সে আরো বলে, আর এছাড়া আমি কেনই বা এই দ্বীপের একজনকে বিয়ে করতে যাব? আর যাই হোক না কেন, আমি সিউলের একজন ধনী ব্যক্তিকে বিয়ে করতে চাই। তবে এইসব শুনে গোয়ানশিক কোনো কিছুই বলে না। আর এরপরও অ্যাসুন বলতে থাকে, এই অভিশপ্ত সমুদ্র আমার মা বাবাকে গিলে খেয়েছে, আর চারপাশে পানি দেখলে আমার কেন যেন বমি চলে আসে। তারপরেও কি তুমি মনে করো আমি এখানে থাকবো? কখনোই না। আর যাই হোক না কেন, আমি সিউলের একজন ব্যক্তিকে বিয়ে করে নিব, কিন্তু এই দ্বীপের কোনো ছেলেকেই আমি বিয়ে করব না, বুঝেছো? এইসব শুনে গোয়ানশিক বলে, তাহলে তুমি আমার পকেট থেকে হাত সরাও এবং সিউলেরই কোনো একজন ছেলের পকেটে হাত রাখো। কিন্তু এইসব শোনার পরও অ্যাসুন তার পকেট থেকে হাত সরায় না। আর এভাবেই তারা দুইজন হাঁটতে হাঁটতে বাসার দিকে ফিরতে থাকে। তবে সেই সময় তারা দুইজন অনেক খুনসুটি করতে থাকে এবং কি সেই সময় তারা দুইজন অনেক সুন্দর একটি মুহূর্ত পার করছিল। যাই হোক, এরপর যখন অ্যাসুন বাসায় ফিরে আসে তখন অ্যাসুন তার সৎ বাবার সাথে একজন সৎ মাকেও দেখতে পায়। আর এরপরে আমরা দেখতে পাই তার সৎ মা অ্যাসুনকে সেই বাড়ি থেকে বের করে দেয়। এরপর যখন অ্যাসুন তার দাদির বাসায় যায় তখন তার চাচা অ্যাসুনকে বলে, অ্যাসুন তুমি তো এখন একা, তাই না? তাই তুমি বরং শহরে গিয়ে একটি কারখানায় কাজ করো, আর এছাড়াও তোমাকে সেখানে 15,000 টাকা করে দেবে। আর এছাড়াও সেখানে তোমাকে খাওয়া দাওয়া আর থাকার কোনো বাড়তি খরচও নেই। তাই তুমি সেখানে কাজ করে অর্ধেক টাকা আমাদেরকে পাঠিও আর অর্ধেক টাকা তোমার কাছে রেখে দিও। তখন এইসব শোনার সময় অ্যাসুনের দু চোখ দিয়ে অজান্তেই অনেক পানি ঝরে পড়ে, কেননা সে তো তার দাদি বাসায় অনেক আশা নিয়ে এসেছিল। এবং কি অ্যাসুন তার চাচাকে বলে, আমি এইভাবে জীবন কাটাতে পারবো না, যদি আমি এইভাবে জীবন কাটাই তাহলে আমার মা অনেক কষ্ট পাবে। এইসব বলে অ্যাসুন গোয়ানশিকের কাছে এসে বলে, তোমার বাসায় কি থাকার মতো কোনো জায়গা আছে? আর তুমি কি তোমার দাদির বিরুদ্ধে লড়তে পারবে? আর তুমিও বাদবাকি সবার মতোই হার মানবে, তাই না? গোয়ানশিক বলে, তোমার কি হয়েছে আর তুমি কেনই বা কাঁদছো? অ্যাসুন বলে, আমার চাচা আমাকে বলেছে বুসানে গিয়ে কাজ করতে, আর আমার নাকি কোনো বাড়ি ঘরও নেই, আর আমি নাকি একা। এইসব শুনে গোয়ানশিক অ্যাসুনকে বলে, কে বলেছে তুমি একা? আমি আছি তো। আর তারপরেই আমরা দেখতে পাই তারা দুইজন ভোর হলে অজানা জায়গায় বুসানের দিকে পালাতে থাকে। এরপর আমরা দেখতে পাই জাহাজে থাকা একজন সিকিউরিটি গার্ড তাদের দুইজনকে দেখে বলে, তোমাদের দুইজনের আইডি কার্ড কোথায়, এখনই দেখাও। এইসব শুনে তারা দুইজন কিছুটা ঘাবড়িয়ে গেলে গোয়ানশিক যখনই তার ব্যাগ থেকে কোনো কিছু একটি বের করে সেই সিকিউরিটি গার্ডকে দিতে চাচ্ছিল তখন সেই লোকটি আরো বলে, আমার মনে হয় তোমরা দুইজন পালিয়ে এসেছো, আর তোমরা কিভাবেই বা জাহাজে ওঠার সাহস পেলে? তখন সঙ্গে সঙ্গে অ্যাসুন গোয়ানশিকের হাত ধরে বলে, ঠিক আছে, তাহলে আপনি আমাদেরকে জাহাজ থেকে পানিতে ফেলে দেন। এইসব দেখে সেই লোকটি বলে, আচ্ছা তোমরা দুজন কে হও বলো তো? অ্যাসুন বলে, আমরা দুজন স্বামী স্ত্রী হই। আর এইসব শুনে তো গোয়ানশিক একদম চুপ হয়ে যায়। যাই হোক, এরপর যখন তারা দুইজন বুসানে এসে পৌঁছায় তারপর তারা দুইজন প্রথমেই একটি স্বর্ণের দোকানে চলে যায়। এবং কি সেই সময় আমরা দেখতে পাই অ্যাসুন আর গোয়ানশিক বাসা থেকে যত স্বর্ণ নিয়ে এসেছিল সব স্বর্ণগুলোই দোকানের অনারকে দিয়ে দেয়। এতে করে সেই দোকানের অনার বলে, তোমরা এগুলো কোথা থেকেই বা পেয়েছো? একসময় গোয়ানশিক বাধ্য হয়ে বলে, আমরা দুইজন পালিয়ে এসেছি। এতে করে সেই দোকানের অনারটি সেই স্বর্ণগুলো আর নেয় না। যাই হোক, এরপর তারা দুইজন একটি হোটেলে গেলে অ্যাসুন সেখানকার অনারকে বলে, আমাদের সকল টাকা চুরি হয়ে গিয়েছে আর আমাদের কাছে একটা টাকাও নেই, তাই আপনি কি এই আংটির বদলে আমাদেরকে থাকতে দিবেন? আর তখনই অন্য পাশ থেকে অনারের স্ত্রী বলে, তোমাদের দুইজনকে দেখে তো নবদম্পতি মনে হচ্ছে, আর তোমরা বোধহয় হানিমুনে এসেছো, তাই না? অ্যাসুন মাথা নড়িয়ে বলে, হ্যাঁ। এইসব শুনে অনারের স্ত্রী বলে, ঠিক আছে, তোমরা বরং কালকেই টাকা দিয়ে দিও। এরপর সকাল হলে গোয়ানশিক অ্যাসুনকে না জানিয়েই সেই স্বর্ণের দোকানে চলে আসে। তখন গোয়ানশিক সেই অনারকে বলে, এগুলো আমার জন্মদিনে পাওয়া স্বর্ণ, আপনি কি এই স্বর্ণগুলো দিয়ে একটি আংটি বানিয়ে দিতে পারবেন? এইসব শোনার পরেও সেই অনারটি প্রথমে রাজি না হলে গোয়ানশিক বলে, আমি সত্যিই তাকে একটি আংটি উপহার দিতে চাই, তাই দয়া করে আপনি আমাকে একটি আংটি বানিয়ে দিন না। এতে করে শেষমেশ সেই অনারটি গোয়ানশিকের কথায় রাজি হয়ে যায়। এরপর গোয়ানশিক আবারও হোটেলে ফিরে আসলে দেখতে পায় তাদের ব্যাগটি সেখানে আর নেই। এতে করে তারা দুইজন হোটেলের অনারের কাছে যায় এবং তাদের ব্যাগ সম্পর্কে জানতে চাইলে আর তখনই পাশ থেকে অনারের স্ত্রী বলে, আমি তো কালকে তোমাদের হাতে কোনো ব্যাগ দেখিনি, দেখো কাণ্ড। আর আসলে বলতে গেলে সেই হোটেলের স্বামী স্ত্রী ছিল এক ধরনের প্রতারক। যাই হোক, এরপর আমরা দেখতে পাই অ্যাসুন আর গোয়ানশিক রাস্তার ধারে বসে ভাবতে থাকে কিভাবে তারা সেই ব্যক্তি উদ্ধার করবে। তবে এইসব ভাবার সময় ঠিক তখনই একজন ভদ্র মহিলা সেই হোটেলে প্রবেশ করলে তখন অ্যাসুন দূর থেকে সেই মহিলাটিকে লক্ষ্য করে। এরপর রাত হলে অ্যাসুন আর গোয়ানশিক সেই ভদ্র মহিলাটির কাছে গিয়ে বলে, আপনি ভুলেও এই খাবারগুলো খাবেন না আর রাতে লাইটও অফ করবেন না।
ভদ্র মহিলাটি বলে কেন? অ্যাসুন বলে তারা এভাবেই আমাদের সবকিছু ছিনিয়ে নিয়েছে, আর আপনিও যদি এমনটা করেন তাহলে আপনার সাথেও এমনটা ঘটবে। আর অন্যদিকে সেই হোটেলের বজ্জাত স্বামী স্ত্রী সেই ঘরের উপর নজর রাখছিল কখন সেই ভদ্র মহিলাটি লাইট অফ করবে, কিন্তু লাইট অফ না হয় এক পর্যায়ে তারা দুইজন ঘুম এসে পড়ে। আর এই সুযোগে অ্যাসুন আর গোয়ানশিক তাদের হারানো জিনিসগুলো উদ্ধার করার জন্য তাদের ঘরে প্রবেশ করে। এরপর যখন অ্যাসুন আর গোয়ানশিক তাদের জিনিসগুলো নিয়ে বাইরে চলেই যাচ্ছিল, তখন অ্যাসুন গোয়ানশিকের দেওয়া সেই ছোট ক্লিপটি ছোট্ট একটি মেয়ের মাথায় দেখতে পায়। এতে করে অ্যাসুন যখনই সেই ক্লিপটি নিতে যায় তখন এইসব দেখে গোয়ানশিক বলে, আমি তোমাকে আরো একটি কিনে দেবো, এখন তুমি চলে আসো। আর তখনই সেই ছোট্ট মেয়েটি জেগে উঠলে সেখানে থাকা সেই হোটেলের দুই স্বামী স্ত্রী অ্যাসুন আর গোয়ানশিককে ধাওয়া করে। তবে দৌড়ানোর সময় অ্যাসুন সেই ডাইনির হাতে ধরা পড়ে যায়। আর অন্যদিকে সেই ডাইনির জামাই গোয়ানশিককে বলে, যদি তোর সাহস থাকে তাহলে সামনে আয়। আর তখনই আমরা দেখতে পাই গোয়ানশিক এক দৌড় দিয়ে সেই বজ্জাত অনারের মুখে সজোরে একটি ঘুষি মারে। তারপর আমরা অ্যাসুন আর গোয়ানশিককে একটি পুলিশ স্টেশনে দেখতে পাই, এবং কি সেখানে গোয়ানশিকের মা গিউকও এসেছিল, কেননা গিউক আগে থেকেই তার ছেলের নিখোঁজ হওয়ার কথাটি বুসানের পুলিশদেরকে জানিয়েছিল। আর এই সুবাদে গিউক তার ছেলে গোয়ানশিক ও অ্যাসুনকে সেখান থেকে নিয়ে আসার জন্য সেখানে চলে এসেছিল। যাই হোক, এরপর আমরা দেখতে পাই গিউক তার ছেলে ও অ্যাসুনকে সেখান থেকে নিয়ে যায়। এরপরের দিন যখন অ্যাসুন কলেজে যায় তখন আমরা দেখতে পাই তাদের কলেজেরই হেডমাস্টার অ্যাসুনকে সেই কলেজ থেকে বের করে দিয়েছে, কেননা অ্যাসুন পালিয়েছিল বলে তাদের কলেজের হেডমাস্টার অ্যাসুনকে সেই কলেজ থেকে বের করে দেয়। এরপর যখন অ্যাসুন বাসায় ফিরছিল ঠিক তার মাঝপথে অ্যাসুন তার ব্যাগে থাকা সকল বইগুলো আগুনে পুড়িয়ে ফেলে। যাই হোক, এরপর আমরা অ্যাসুন আর গিউককে একসাথে দেখতে পাই, যেখানে গিউক অ্যাসুনকে বলে, তুমি তো জানোই আমি গোয়ানশিকের দাদির উপর কোনো কথাই বলতে পারবো না, আর তাই তুমি গোয়ানশিককে ভুলে যাও। সে আরো বলে, তাই তুমি গোয়ানশিককে আমাদের পরিবার থেকে আলাদা করো না। তখন এসব শোনার সাথে সাথে অ্যাসুনের দু চোখ দিয়ে অজান্তেই পানি চলে আসে, কেননা অ্যাসুন তো সত্যই গোয়ানশিককে অনেক ভালোবাসে। এরপর যখন গোয়ানশিক অ্যাসুনের চাচার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়, অ্যাসুনের চাচা বলে, ঠিক আছে, কিন্তু তোমাকে দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নেই। গোয়ানশিক বলে, কোনো সমস্যা নেই, আমি তা সত্ত্বেও আমি অ্যাসুনকে খুব সুখে রাখবো। আর তখনই অ্যাসুন বলে ওঠে, আমি তোমাকে মরে গেলেও বিয়ে করব না। আর অ্যাসুন কেনই বা এসব বলছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। যাই হোক, এরপর আমরা দেখতে পাই অ্যাসুনের চাচি অ্যাসুনকে ধনী এক ব্যক্তির সাথে বিয়ে দেওয়ার জন্য একটি রেস্টুরেন্টে নিয়ে এসে বলে, এই সমুদ্রের তীরে তুমি যতগুলো বোর্ড দেখতে পারছো সবগুলোই তারই, তাই তুমি রাজি হয়ে যাও। আর তাছাড়াও একটা সমস্যা রয়েছে, সে পূর্বে আরো একটি বিয়ে করেছিল। এইসব শোনার পর যখন অ্যাসুন সেই লোকটির সাথে দেখা করে তখন অ্যাসুন তো কোনোভাবেই সেই লোকটিকে পছন্দ তো করেই না, উল্টা তাকে প্রচন্ড ঘৃণা করে, কারণ তোমরা বুঝতে পারছো তার স্বভাবটা কিছু লুচ্চা টাইপের। আর এতে করে অ্যাসুন সেখান থেকে চলে আসে। এরপর রাত হলে চয়ং ও ম্যাকচুইনের সঙ্গী পুঙ্গিরা এসে গোয়ানশিকের মাকে বলে, তুমি একজন মেয়ের জীবন পুরোপুরি ধ্বংস করে দিচ্ছ, আর তুমি এখানে নির্বিঘ্নে খেয়ে যাচ্ছ। তারা আরো বলে, অ্যাসুন কখনোই সেই বৃদ্ধ লোকটিকে বিয়ে করবে না, আর তোমরা দুই পরিবারই অ্যাসুনকে সরানোর বুদ্ধি করছো, তাই না? এবং কি তারা গোয়ানশিকের দাদিকে বলে, যদি সেই বৃদ্ধ লোকটি অ্যাসুনকে জোর করে বিয়ে করে তাহলে আমরা তোমার ড্রাগন কিং আর আত্মাতের উপর বিশ্বাস করব না। আর দূর থেকে গোয়ানশিক অ্যাসুনের বিয়ের কথা শুনলে গোয়ানশিক অ্যাসুনকে একটি জায়গায় নিয়ে এসে তার হাতে একটি আংটি পরিয়ে বলে, তুমি কি সত্যি সেই বৃদ্ধ লোকটিকে বিয়ে করতে চাচ্ছ? আর তোমরা তো খুব ভালোভাবেই জানো অ্যাসুন কি চায়। অ্যাসুন বলে, হ্যাঁ, আমি তাকে বিয়ে করছি আর তার দুইটি সন্তানও রয়েছে। গোয়ানশিক বলে, তুমি জেনে শুনে এইসব কেনই বা করছো? অ্যাসুন বলে, আমি জানি না, আর তাছাড়াও আমার সব স্বপ্ন শেষ হয়ে গিয়েছে, আর আমি বড় হয়ে কবি হতে চেয়েছিলাম, কিন্তু তাও আর হলো না। আর এছাড়াও আমাকে কলেজ থেকে বেরও করে দিয়েছে। এইসব শুনে গোয়ানশিক বলে, আমি তোমার জন্য সবকিছু করব, তুমি দয়া করে তুমি আমাকে ভুলে যেও না। অ্যাসুন বলে, না, আমি তোমাকে ভালোবাসি না। এইসব বলে তার হাতের আংটিটি একটি জায়গায় ছুঁড়ে মারে। আর এইসব দেখে তো গোয়ানশিকের প্রচন্ড খারাপ লাগে। সেই সময় অ্যাসুন আরো বলে, আমি যদি তোমার সাথে থাকি তাহলে আমরা প্রতিনিয়তই হারতে থাকবো। অ্যাসুন বলে, আমি প্রতিদিন এত কষ্ট করতে করতে অনেক ক্লান্ত, আর তাছাড়াও আমি এমন একটি পরিবারে থাকি যারা কিনা আমাকে কখনো আপনই করে নেয়নি। সে আরো বলে, তাই আমি সচ্ছল হতে চাই আর আরামদায়ক একটি জীবন পেতে চাই। সে আরো বলে, আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে আমি আরো অবহেলিত হব, কিন্তু আমি যদি তাকে বিয়ে করি তাহলে কেউ আর আমাকে দোষ দিবে না, এবং কি তুমি পর্যন্তও না। আর তোমরা কি বুঝতে পারছো অ্যাসুন কোন লেভেলের কষ্ট থেকে এইসব কথা বলতে পারে? যাই হোক, তখন অ্যাসুন গোয়ানশিককে বলে, তাই তুমি আমার থেকে দূরে চলে যাও, আর এতদিন আমাকে সাহায্য করার জন্য আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। গোয়ানশিক বলে, আমি কি তোমার পথের বাধা হয়ে দাঁড়িয়েছি? অ্যাসুন বলে, হ্যাঁ, আর দয়া করে তুমি আমার থেকে চলে যাও। তখন এইসব শুনে গোয়ানশিকের দু চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। আর তোমরা কি জানো একজন ছেলে মানুষের চোখ দিয়ে পানি পড়াটা কতটা কষ্টের? যাই হোক, তখন এইসব দেখে অ্যাসুনেরও দু চোখ দিয়ে পানি চলে আসে।
এরপর যখন গোয়ানশিক সেখান থেকে চলে যায় তখন অ্যাসুন আংটিটি যেখানে ছুরি মেরেছিল সেখানে সে আংটিটি অনেক খুঁজতে থাকে, কিন্তু তারপরও সে আংটিটি খুঁজে পায় না, আর এতে করে সে অনেক কাঁদতে থাকে। আর এতক্ষণ অ্যাসুন গোয়ানশিককে যা যা বলেছে তার সবকিছুই ছিল মিথ্যা অভিনয়, আর সেই কারণটা হয়তো তোমরা খুব ভালোভাবেই জানো। তারপর আমরা দেখতে পাই গোয়ানশিক কাজের জন্য জিজু আইল্যান্ড ছেড়ে বুসানের দিকে রওনা দেওয়ার জন্য একটি জাহাজে উঠে যায়। কেননা কোনো ভালোবাসার মানুষ যদি এমন করে বলে তাহলে কি কেউ আর তার স্মৃতিমধুর সেই স্থানে থাকতে পারে? অন্যদিকে আমরা দেখতে পাই অ্যাসুন সেই বৃদ্ধ লোকটিকে বিয়ে করার জন্য স্বেচ্ছায়, কিন্তু একটি পর্যায়ে অ্যাসুনের আর মন মানে না, কেননা সে তো গোয়ানশিককে অনেক ভালোবাসে। যাই হোক, আর এরই মধ্যে আমরা দেখতে পাই অ্যাসুন কোনো কিছু না ভেবে সেখান থেকে বের হয়ে যায় এবং বৃষ্টির মধ্যে দৌড়াতে দৌড়াতে গোয়ানশিকের দিকে যেতে শুরু করে। তবে ততক্ষণে তো জাহাজটি ছেড়েও দিয়েছিল, আর যখনই অ্যাসুন জাহাজের কাছাকাছি চলে আসে তখন সে দূর থেকে গোয়ানশিককে অনেক ডাকতে থাকে। আর এইসব দূর থেকে গোয়ানশিকের দাদি আর তার মা এবং সেই প্রতিবেশীগুলো চুপ করে দেখছিল। তখন গোয়ানশিকের দাদি আর তার মায়ের কোনো কিছু না মনে হলেও সেই প্রতিবেশীগুলোর অ্যাসুনকে দেখে খুব মায়া হয়, তবে তাদের তো কোনো কিছুই করার থাকে না। আর অন্যদিকে অ্যাসুন প্রতিনিয়তই গোয়ানশিককে ডেকে যায়, কিন্তু একটি পর্যায়ে গোয়ানশিক অ্যাসুনের ডাক শুনতে পারে। তখন গোয়ানশিক দূরে অ্যাসুনকে ডাকতে দেখলে সেই সময় গোয়ানশিক কোনো কিছু না ভেবেই জাহাজ থেকে পানিতে ঝাঁপ দেয়। আর এইসব দেখে তো সেই প্রতিবেশীরা অনেক খুশি হয়ে যায়, কিন্তু এর পাশাপাশি গোয়ানশিকের দাদি আর তার মা এইসব দেখলে তাদের তো অনেক জ্বলতে থাকে। যাই হোক, অন্যদিকে গোয়ানশিক প্রতিনিয়তই সাঁতরিয়ে সাঁতরিয়ে অ্যাসুনের দিকে আসতে শুরু করে। এরপর যখন গোয়ানশিক পাড়ে পৌঁছে যায় তখন অ্যাসুন গোয়ানশিককে দেখা মাত্রই তাকে জড়িয়ে ধরে। আর এছাড়াও ভালোবাসার মানুষগুলো হারালে যে কেমন লাগে শুধুমাত্র সেই মানুষগুলোই জানে। যাই হোক, আর এরপরেই আমরা দেখতে পাই অ্যাসুন আর গোয়ানশিকের মধ্যে বিয়ে হয়ে যায়, আর এর মধ্যে দিয়ে গোয়ানশিকের ছোটবেলার স্বপ্ন অ্যাসুনকে বিয়ে করার স্বপ্নটাও পূরণ হয়ে যায়। আর এরপরেই আমরা দেখতে পাই অ্যাসুনের গিয়মিয়ং নামের ছোট্ট একটি মেয়েও হয়েছে, কিন্তু গোয়ানশিকের দাদি মেয়ে হয়েছে বলে খুশি ছিল না। এতে করে অ্যাসুনকে প্রতিনিয়তই মন্দিরে নিয়ে গিয়ে ছেলে হওয়ার জন্য পূজা করাতো, কিন্তু অ্যাসুন কোনো পূজাতেই বিশ্বাস করতো না, এবং কি গোয়ানশিকের দাদি প্রাকচিয়ন সব সময়ের মতোই লাল মটরশুঁটি অ্যাসুনের দিকে ফিকে মারতো যেন পরবর্তী সন্তান ছেলে হয়, অথচ সেই নিজেই কিন্তু একটি মেয়ে। যাই হোক, এরপর যখন অ্যাসুন তার পুরাতন বাসায় তার পুরাতন জিনিসপত্র নিয়ে আসতে যায় তখন অ্যাসুনের তার মায়ের কথা খুব মনে পড়ে, এবং কি অ্যাসুন সেই সময় বলতে থাকে, মা এখন আমিও মা হয়েছে, তাই আমি তোমাকে আরো বেশি মিস করি। এরপর যখন অ্যাসুন তার জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলেই যাবে তখন তার সৎমা বলে, অ্যাসুন আমি জানি না তুমি আমাকে কি ভাবো, কিন্তু আমি তোমাকে অনেক সম্মান করি, তাই তুমি আমাকে ভুল বোঝো না, আর তুমি দয়া করে আমাকে মাফ করে দিও। অ্যাসুন বলে, ঠিক আছে, কিন্তু একটা শর্ত, তোমাকে আমার ভাই বোনকে খুব ভালোভাবে দেখে রাখতে হবে এবং কি তাদেরকে ঠিক মতো পড়াশোনাও করাতে হবে। তার সৎমা বলে, ঠিক আছে, তোমাকে এইসব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। এইসব বলে তার সৎমা অ্যাসুনকে গিয়মিয়ং এর জন্য ছোট্ট একটি সাইকেল উপহার দেয়। এরপর যখন অ্যাসুন সেই পুরাতন সাইকেল ও তার জিনিসপত্র নিয়ে তার শ্বশুর বাড়িতে চলে আসে তখন তার শাশুড়ি মা পুরাতন কাপড়গুলো দেখার সময় অ্যাসুন যে ড্রেস পরে পালিয়েছিল সেটি দেখলে তার শাশুড়ি মা বলে, আবারও কি বুসানে পালানোর ইচ্ছা আছে? তখন এইসব শুনে গোয়ানশিক তার কাছে সেই ড্রেসটি লুকিয়ে রাখে, কেননা গোয়ানশিক সেই ড্রেসটি স্মৃতি হিসাবেই রেখে দিতে চেয়েছিল। এরপর সকাল হলে তারা সবাই যখন খাবার খাচ্ছিল তখন গিয়মিয়ং তার মায়ের কাছে মটরশুঁটির বায়না করলে অ্যাসুন দেখতে পায় তার বাটিতে কোনো মটরশুঁটিই নেই। তখন গোয়ানশিক এইসব বুঝতে পেরে তার দাদি ও তার বাবার টেবিল ছেড়ে অ্যাসুনের টেবিলে চলে আসে এবং অ্যাসুনের বাটিতে অনেকগুলো মটরশুঁটি দেয়, কিন্তু এইসব দেখে তো তার দাদি ও তার বাবার মুখটা একদম চুপসে যায়। যাই হোক, তখন তার মা গোয়ানশিককে বলে, তুই এই টেবিলে আসলি কেন? গোয়ানশিক বলে, আমিও তোমার সাথে খেতে চাই মা। আর এইসব দেখে তো অ্যাসুন অনেকটা খুশি হয়ে যায়। এরপর যখন গোয়ানশিক সমুদ্রের মাছ ধরতে যায় তখন অ্যাসুন দূর থেকে হাত নাড়িয়ে তাকে বিদায় জানায়, তবে বারবার গোয়ানশিক পিছনে ফিরে অ্যাসুনকে দেখতে থাকে। যাই হোক, তারপর আমরা দেখতে পাই গোয়ানশিক বাসায় ফেরার পথে বাজার করতে থাকে। অন্যদিকে প্রাকচিয়ন এসে অ্যাসুনকে বলে, অ্যাসুন চলো, তুমি তোমার মেয়েকে আশীর্বাদ করবে। অ্যাসুন বলে, আমি? প্রাকচিয়ন বলে, হ্যাঁ। এরপর যখন অ্যাসুন তার মেয়েকে আশীর্বাদ করতে যায় তখন প্রাকচিয়ন বলে, জিজুতে হাইনির চেয়ে কোনো ভালো কাজ নেই, আর তোমার ছোট মেয়ে যদি হাইনি হয় তাহলে সে একাই স্বাবলম্বী হবে আর কারো কাছে হাত পাততে হবে না। আর হ্যাঁ, তোমাদেরকে হাইনি সম্পর্কে বুঝিয়ে বলি, হাইনি হলো এমন একটি পেশা যারা কিনা সমুদ্রে ডুব দিয়ে খাবার সংগ্রহ করে, এমন ব্যক্তিকে বোঝানো হয়। আর এতে করে তোমরা বুঝতেই পারছো অ্যাসুনের কাছে তখন কতটা খারাপ লাগছিল। যাই হোক, তখন এইসব শুনে অ্যাসুন আশীর্বাদের জন্য তার মেয়ের সামনে টেবিলে যত কিছু রাখা ছিল তখন অ্যাসুন টেবিলে থাকা সবকিছুই ফেলে দেয়। এইসব দেখে প্রাকচিয়ন বলে, তুমি কি পাগলি হয়ে গেলে নাকি?
নাকি? অ্যাসুন বলে সে আমার মেয়ে হয়, সে কখনোই হাইনি হবে না, আর সে কোনো পরিবারের উপার্জনকারীও হবে না। এইসব বলে যখনই অ্যাসুন তার মেয়েকে সেখান থেকে নিয়েই যাচ্ছিল, তখন গোয়ানশেকের মা গিয়োক অ্যাসুনকে আটকালে। অ্যাসুন বলে আমার মেয়ে এইসব করবে না, আপনি পারলে আপনার মেয়েকে দিয়ে এইসব করান। আসলে বলতে গেলে গোয়ানশেকের একটি ছোট বোন আছে, তাকে কেন্দ্র করে এইসব কথা অ্যাসুন বলছে। আর তখনই গিয়োক অ্যাসুনের গালে চড় মারে। তখন এইসব দেখে গিউমিয়ঙ্গও অনেক কান্না করছিল। আর তখনই গোয়ানশেক সেখানে চলে আসলে তার স্ত্রী আর তার মেয়ের এই অবস্থা দেখলে তখন সে কোনো কিছু না ভেবেই গোয়ানশেক অ্যাসুনের হাত ধরে গিউমিয়ং ও তার স্ত্রীকে সেখান থেকে নিয়ে যায়। এরপর আমরা অ্যাসুন আর গোয়ানশেককে একটি ভাড়া বাসায় দেখতে পাই, যেখানে তারা অনেক সুখে বসবাস করছিল। আর তাছাড়াও তারা যে বাসায় ছিল তাদের বাড়িওয়ালাও ছিল অনেক ভালো মনের একজন মানুষ। এবং কি যখনই রাত হলে তাদের বাড়িওয়ালা হারব্যাং ছোট্ট সেই পিচি গিউমিয়ং এর জন্য যখনই খাবার নিয়ে যেত, তখনই তাদের ঘরের লাইটটি অফ হয়ে যেত। আর এতে করে হারব্যাং খাবার দেওয়ার বদলে সে আবারও বাসায় ফিরে আসতো। আর এরই মধ্যে দেখতে দেখতে অ্যাসুন গর্ভবতী হয়ে যায়। আর এইসব দেখে তো অ্যাসুনের প্রতিবেশীরাও অনেক খুশি হয়ে যায়। কিন্তু সেই সময় ম্যাক্সিয়ন অ্যাসুনকে বলে তুমি কি জানো গোয়ানশেক কার হয়ে কাজ করে? আর তখনই গোয়ানশেক সেখানে চলে আসলে অ্যাসুন গোয়ানশেকের হাতটি কাটা দেখলে সে আর এক মুহূর্ত দেরি না করে গোয়ানশেকের কাছে চলে যায় এবং বলে তোমার হাতের এই অবস্থা কিভাবেই বা হলো? তবে সেই সময় গোয়ানশেক তাকে কোনো কিছুই বলে না। যাই হোক, এরপর যখন ভোর হয় তারপরও গোয়ানশেক তার কাটা হাত নিয়ে যখনই সমুদ্রের মধ্যে মাছ ধরতে যেতে চায়, তখন অ্যাসুন গোয়ানশেককে অনেক বারণ করা সত্ত্বেও গোয়ানশেক তারপরেও তার ছোট মেয়েকে আদর করে তার কাজে যেতে শুরু করে। কিন্তু সেই সময় অ্যাসুন আর তার ছোট মেয়ে গোয়ানশেককে খুব তাড়াতাড়ি বাসায় ফিরে আসতে বলে। এরপর আমরা দেখতে পাই গোয়ানশেক আসলে যার আন্ডারে কাজ করত সে আর কেউ না, সেই ছিল সেই বজ্জারটা যে কিনা অ্যাসুনকে বিয়ে করতে চেয়েছিল। আর তোমরা আগে জেনে এসেছো জিজু আইল্যান্ডের ম্যাক্সিমাম বোর্ডের মালিকই হচ্ছে সেই বজ্জারটাই। আর যেহেতু গোয়ানশেক অ্যাসুনকে বিয়ে করেছে, তাই স্যাঙ্গিল নামের সেই বজ্জারটা গোয়ানশেকের সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে। আর এছাড়াও স্যাঙ্গিল গোয়ানশেককে খুবই বিপজ্জনক কাজ করতে বাধ্য করত। কিন্তু একটি পর্যায়ে স্যাঙ্গিল গোয়ানশেকের সাথে খুবই খারাপ ব্যবহার করলে ঠিক তখনই অ্যাসুন সেখানে চলে আসে। আর অ্যাসুন মূলত এখানে এসেছিল তার স্বামী কেমন আছে শুধুমাত্র সেটি জানার জন্য। যাই হোক, সেই সময় অ্যাসুন সেই বজ্জাত সিঙ্গিলকে দেখে বলে আমার স্বামী কখনোই তোমার মতো এই দুশ্চরিত্র মানুষের হয়ে কাজ করবে না। এইসব বলে যখনই অ্যাসুন তার স্বামীকে নিয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল, তখন সিঙ্গিল পিছন থেকে অ্যাসুন আর গোয়ানশেকের নামে খারাপ মন্তব্য করলে তখন এসব শুনে তো অ্যাসুন এক মুহূর্ত দেরি না করে এক দৌড় দিয়ে সিঙ্গিলের কাছে এসে সজোরে একটি লাথি মারে। আর এইসব দেখে তো আশেপাশে থাকা অনেকেই চমকে ওঠে। এরপর যখন অ্যাসুন আর গোয়ানশেক বাসার দিকে যাচ্ছিল, তখন অ্যাসুনের দু চোখ দিয়ে অজান্তেই পানি চলে আসে, কেননা তার স্বামী এমন একটি মানুষের হয়ে কাজ করতো বলে। যাই হোক, আর এরপরেই আমরা দেখতে পাই অ্যাসুন আর গোয়ানশেক অনেকটাই অভাবের মধ্যে পড়ে যায়, কেননা জিজু আইল্যান্ডে মাছ ধরা চাইতে আর কোনো ভালো পেশা নেই। আর যেহেতু সেখানে সিঙ্গিল ছাড়া কারো কাছে মাছ ধরার জন্য বোট না থাকার কারণে গোয়ানশেক তখন কারো হয়ে কাজও করতে পারছিল না। আর এই জন্যই তারা খুব তাড়াতাড়ি অভাবের মধ্যে পড়ে যায়। এবং কি অ্যাসুন লক্ষ্য করে তাদের কলসিতে পর্যাপ্ত পরিমাণে খাবার জন্য চাল নেই। আর এইসব দেখে অ্যাসুন বাধ্য হয়ে তার দাদির কাছে চলে যায় এবং তার কাছে সাহায্য চাইলে তখন পাশ থেকে তার চাচা বলে তোমার স্বামীরও তো পরিবার রয়েছে তাই না, তুমি চাইলেও তো সেখানেও সাহায্য চাইতে পারো, আর তুমি কেনই বা এখানে এসে এত ঝামেলা করছো? সে অ্যাসুনকে আরো বলে তুমি তো খুব ভালোভাবেই জানো আমাদের পরিবার দেউলিয়া হয়ে গিয়েছে, তাই তুমি বরং এখান থেকে চলে যাও। আসলে এখানে অ্যাসুনের চাচা সব টাকা জুয়া খেলে হারানোর ফলে তাদের পরিবারটি হঠাৎ করেই দেউলিয়া হয়ে যায়। যাই হোক, অন্যদিকে আমরা দেখতে পাই তাদের বাড়িওয়ালা হেলেনা গোপনে অ্যাসুনের রান্নাঘরে এসে কলসিতে অনেকগুলো চাল রেখে যায়। এরপর যখন অ্যাসুন আর গোয়ানশেক রাতে ঘুমাচ্ছিল, ঠিক তখনই অ্যাসুনের দাদি এসে দরজায় নক করলে অ্যাসুন যখনই বাইরে চলে আসে তখন সে দেখতে পায় তার দাদি সারা জীবনে ব্যাংকে যতগুলো টাকা জমিয়েছিল সব টাকাগুলোই অ্যাসুনের হাতে তুলে দেয়। এবং কি সেই সময় তার দাদি বলে এই টাকাগুলো দিয়ে গোয়ানশেককে একটি বোট কিনে দিও, আর এই টাকার সন্ধান যদি তোমার চাচা পেয়ে যেত তাহলে হয়তো সে জুয়া খেলে সব টাকা উড়িয়ে দিত। অ্যাসুন বলে তুমি কি শুধু এই টাকাগুলো আমার জন্যই জমিয়েছিলে? আর তখনই আমরা ফ্ল্যাশব্যাকে গেলে দেখতে পাই অ্যাসুনের মায়ের মৃত্যুর আগে অ্যাসুনের মা অ্যাসুনের দাদি চর্নককে বলেছিল যদি কখনো অ্যাসুন আপনার কাছে সাহায্য চাইতে আসে তাহলে বুঝবেন সে হয়তো অনেক কষ্টে আছে, তখন আপনি দয়া করে অন্তত তাকে একবার হলেও সাহায্য করবেন। এটা আপনার কাছে আমার অনেক অনুরোধ রইল, আর তাকে সাহায্য করলে হয়তো আপনার কাছে আর আমার কোনো অভিযোগও থাকবে না। আর তোমরা বুঝতেই পারছো অ্যাসুনের দাদি কেনই বা অ্যাসুনকে এতগুলো টাকা দিচ্ছে। আর এরপরেই আমরা দেখতে পাই গোয়ানশেক সেই টাকাগুলো দিয়ে ছোট্ট একটি বোট কিনেও ফেলেছে। আর এইসব দেখে তো অ্যাসুন অনেক খুশি হয়ে যায় এবং কি সেই প্রতিবেশীগুলো অনেক খুশিতে আত্মহারা হয়ে যায়। তখন এইসব দেখে অ্যাসুনের চাচা তার মাকে বলে মা তুমি হয়তো তাদেরকে এতগুলো টাকা দিয়েছো তাই না, আর তুমি কিভাবেই বা এটা করতে পারলে? আর তাছাড়াও তো তোমার আরো 2 জন নাতি নাতনিও রয়েছে।
তার মা বলে, কেন, সে কি আমার বড় ছেলের মেয়ে নয়? তখন এইসব শুনে তো অ্যাসনের চাচা রাগ করে সেখান থেকে চলে যায়। আর এরই মধ্যে অ্যাসনের পেটে হঠাৎ করে ব্যথা উঠলে গোয়ানশিক এক মুহূর্ত দেরি না করে অ্যাসনকে একটি ঠেলাগাড়িতে করে মেডিকেলের দিকে নিয়ে যেতে শুরু করে। আর এরপরই আমরা দেখতে পাই ইয়ং মিয়ং নামের তাদের সুন্দর একটি ছেলে সন্তান হয়েছে। আর এইসব শুনে তো গোয়ানশিকের দাদি আর তার মা সেখানে চলে আসে। তখন অ্যাসন তাদের দুইজনকে দেখে তো অনেক মজার মজার খাবার খেতে থাকে। তখন এইসব দেখে তো আবারও তাদের মুখটি চুপসে যায়। যাই হোক, এর কয়েক মাস পর আমরা দেখতে পাই গোয়ানশিক অ্যাসনকে তার মায়ের পুরাতন বাসায় নিয়ে এসে বলে, আজ থেকে এই বাড়িটি আমাদের। এইসব শুনে অ্যাসন বলে, তুমি কি সত্য বলছো? গোয়ানশিক বলে, হ্যাঁ, আমি এই বাড়িটি কিনে নিয়েছি। আর এইসব শুনে তো অ্যাসন অনেক খুশি হয়ে যায়, কেননা তার মায়ের সাথে এই বাড়িতে তার অনেক স্মৃতি রয়েছে এর জন্য। এবং কি সেই সময় অ্যাসন এইসব ভাবলে তার দু চোখ দিয়ে অজান্তেই পানি পড়তে থাকে। এছাড়াও অ্যাসন সেই সময় আরো বলে, আমি এমন একজন ছিলাম যার কিনা কোনো বাসাই ছিল না, আর এটা কি সত্যই আমাদের বাড়ি? গোয়ানশিক বলে, হ্যাঁ, এটা আমাদের বাড়ি। এরপর আমরা দেখতে পাই অ্যাসন আর গোয়ানশিক মিলে সেই বাড়িটি অনেক সুন্দরভাবে সাজাতে থাকে। তারপর যখনই তাদের ঘর সাজানো শেষ হয়ে যায়, তখন স্মৃতি হিসাবে তারা একটি গ্রুপ ফটো তুলে রাখে। এরপর একদিন রাতে আমরা দেখতে পাই এক প্রতিবেশী অ্যাসনকে নিয়ে একটি হসপিটালে যাচ্ছে। আর তারপরে আমরা দেখতে পাই অ্যাসনের আরো একটি ডং মিয়ং নামের পুত্র সন্তান হয়ে যায়। আর এতে করে তো গোয়ানশিকের দাদি অনেক খুশি হয়ে যায়। এরপর যখন রাতে গোয়ানশিক তার বোর্ডে কাজ করছিল, তখন গোয়ানশিক তার স্ত্রী ও তার মেয়েকে দেখে যখনই বোর্ডে আসতে বলে, তবে সেই সময় অ্যাসন অনেক কিছু ভাবতে ভাবতে সেই বোর্ডে তার মেয়েকে নিয়ে উঠে যায়। কেননা জিজু আইল্যান্ডের সকল মানুষরাই বিশ্বাস করতো যে যদি কোনো মেয়ে মানুষ বোর্ডে ওঠে, তাহলে সেই বোর্ডটি ড্রাগন কিং সমুদ্রের মাঝে ডুবিয়ে ফেলবে। যেহেতু অ্যাসনের মা ড্রাগন কিংকে বিশ্বাস করতো না, তাই কোনো কিছু না ভেবেই অ্যাসনও সেই বোর্ডে উঠে যায়। এবং কি সেই সময় আমরা দেখতে পাই অ্যাসন গোয়ানশিক আর তার ছেলে মেয়েকে নিয়ে অনেক সুন্দর একটি মুহূর্ত পার করছিল। এরপর সকালে যখন আকাশটি মেঘাচ্ছন্ন হয়ে যায়, তখন অ্যাসন তাদের উঠান থেকে সকল কাপড়গুলো সরাতে থাকে। তবে এরই মধ্যে ডং মিয়ং তার মায়ের কাছে চকলেটের বায়না ধরলে ঠিক তখনই গিউম মিয়ং এর বন্ধু এসে অ্যাসনকে বলে গিউম মিয়ং একটি দুর্ঘটনার শিকার হয়েছে। আর এইসব শুনে তো অ্যাসন এক মুহূর্ত দেরি না করে তার মেয়ের কাছে যেতে শুরু করে। তবে যাওয়ার আগে অ্যাসন তাদেরই এক প্রতিবেশীকে তার সন্তানদেরকে দেখে রাখতে বলে। তখন সেই প্রতিবেশীটি হাত নড়ালে অ্যাসন সেখান থেকে চলে যায়। আর এরপরেই আমরা দেখতে পাই মহিলাটি আসলে অ্যাসনের কথায় হাত নড়ায়নি, কেননা সে ঘুমের মধ্যে মাছি তাড়ানোর জন্য হাত নাড়াচ্ছিল। তখন এইসব দেখে অ্যাসন ভুল ভেবে সেখান থেকে চলে যায়। এরপর যখন অ্যাসন তার বড় মেয়েকে নিয়ে বাসায় ফিরছিল, তখন সে তার মেয়েকে বলে, আমি তো আগেই বারণ করেছিলাম এই ঝড় বৃষ্টির মধ্যে সাইকেল না নিয়ে বের হতে। এইসব বলে অ্যাসন তার মেয়ের উপর অনেক রাগারাগি করতে থাকে। তবে এইসব শুনে গিউম মিয়ং কোনো কিছুই বলে না। এরপর যখন অ্যাসন আর তার বড় মেয়ে বাসায় ফিরে, সেই সময় অ্যাসন ডং মিয়ং ও ইয়ং মিয়ংকে খুঁজে না পেলে ঠিক তখনই চয়ং ও তার সঙ্গীরা মিলে ইয়ং মিয়ংকে অ্যাসনদের কাছে নিয়ে আসে। তখন অ্যাসন ইয়ং মিয়ংকে বলে, ডং মিয়ং কোথায়? ইয়ং মিয়ং বলে, আমি জানি না। আর এরই মধ্যে সেখানে অনেক ঝড় বৃষ্টি হতে শুরু করে। এতে করে অ্যাসন সহ গ্রামের সবাই ডং মিয়ংকে অনেক খুঁজতে থাকে। আর তারপরে আমরা দেখতে পাই অ্যাসন বৃষ্টির মধ্যে তার কোলেতে তার ছোট ছেলেকে নিয়ে বসে আছে, কেননা ডং মিয়ং তার মাকে খুঁজতে গিয়ে পানিতে পড়ে মারা গিয়েছিল। আর এইসব ভেবে তো অ্যাসন তার ছেলের মৃত্যুতে একদম পাথর হয়ে যায়। এরপর যখন গোয়ানশিক কাজ থেকে ফিরে তার ছেলের এই অবস্থা দেখতে পায়, তখন গোয়ানশিকও তার ছেলের জন্য অনেক ভেঙে পড়ে। এবং কি গোয়ানশিক সেই সময় তার মনের কষ্টে অনেক কাঁদতে থাকে, কেননা একজন সন্তান হারানোর ব্যথা শুধুমাত্র একজন মা বাবাই বুঝতে পারে। এরপর আমরা দেখতে পাই অ্যাসন তার ছেলের কবরের পাশে বসে তার প্রিয় ছেলের কবরটি পরিষ্কার করছিল। এবং কি অ্যাসন সেই সময় বলতে থাকে, তুমি নিশ্চয়ই ভয় পাচ্ছ তাই না? তুমি ভয় পেও না, আমি তোমার কবরের পাশে বসে আছি। আর এভাবেই দেখতে দেখতে ঋতুর পর ঋতু চলে যায়। তারপরও অ্যাসন তার ছেলের কবরের পাশে বসে থাকে। এবং কি অ্যাসন প্রতিদিন তার ছেলের খেলার জিনিসপত্রগুলো কবরের পাশেই নিয়ে আসতো। আসলে প্রিয় মানুষগুলো হয়তো চলে গেলে শুধুমাত্র তার রেখে যাওয়া স্মৃতিগুলো নিয়েই বেঁচে থাকতে হয়। যাই হোক, আর এইসব দূর থেকে গোয়ানশিক নীরবে দেখে যায়। আর এভাবে দেখতে দেখতে গিউম মিয়ংও অনেক বড় হয়ে যায়। আর এছাড়াও গিউম মিয়ং পড়াশোনায় অনেক ভালো ছিল। আর একটি পর্যায়ে আমরা দেখতে পাই গিউম মিয়ং তার ভালোবাসার মানুষের কথা তার বাবাকে জানালে তার বাবার অনুমতিতে গিউম মিয়ং এর ভালোবাসার মানুষের সাথে তার বিয়ে হয়ে যায়। আর এতে করে তো গিউম মিয়ংও অনেক খুশি হয়ে যায়। এরপর বিয়ে শেষ হয়ে গেলে যখনই তারা সবাই বাসায় ফিরছিল, ঠিক তখনই পুলিশ এসে ইয়ং মিয়ংকে বলে, তুমি তো এখানে, কিন্তু তোমার পার্টনার পার্ক চিওল কোথায়? আসলে বলতে গেলে ইয়ন মিয়ং এর বন্ধু পার্ক চিওল একটি নেকলেস চুরি করার দায়ে ইয়ন মিয়ংকে পুলিশ সেখান থেকে নিয়ে যায়, কেননা ইয়ন মিয়ং কোনো কিছু না বুঝে তার বন্ধুকে সেই কাজে সাহায্য করেছিল। আর এছাড়াও তার বন্ধু তাকে ভুলভাল বুঝিয়ে তাকে সেই কাজে বাধ্য করেছিল। আর এইসব কথা যখন তার বাবা শুনতে পারে, তখন গোয়ানশিক তার ছেলেকে ছাড়িয়ে আনার জন্য তার অবশিষ্ট থাকা বোর্ডটিও বিক্রি করে দেয়,
কেননা সেই নেকলেসের ক্ষতিপূরণ দিলেই ইয়ন মিয়ং সেই পুলিশের হাত থেকে রক্ষা পাবে। এবং কি আমরা সেই সময় দেখতে পাই গুয়ান শেখের সেই বোর্ডটি ছেড়ে যেতে অনেক কষ্ট হচ্ছিল, কেননা সেই বোর্ডের সাথে তো তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর এছাড়াও গুয়ান শেখ সেই বোর্ড থেকে যাওয়ার আগে সে যখনই একটি নোটবুক হাতে নেয় তখন সে অ্যাসনের লেখা কবিতার একটি পৃষ্ঠার দিকে তাকিয়ে থাকে। আর তখনই আমরা ফ্ল্যাশব্যাকে গেলে দেখতে পাই কলেজের একটি জায়গায় বসে গুয়ান শেখ অ্যাসনকে বলছিল, তুমি কি আমার জন্য একটি কবিতা লিখতে পারবে? অ্যাসন বলে, আমি কেনই বা তোমার জন্য একটি কবিতা লিখতে যাব? এইসব বলে অ্যাসন তার খাতায় কি যেন লিখতে থাকে। এরপর যখন তারা দুজন বাসার দিকে ফিরছিল ঠিক তখনই গুয়ান শেখ অ্যাসনের দেওয়া একটি কবিতা পড়তে থাকে। আর সেই কবিতাটিতে লেখা ছিল, যদি সে আমার পাশে থাকে তাহলে কেন যেন আমার বিরক্ত লাগে, আর যদি সে পাশে না থাকে তাহলে কেন যেন আমার কৌতূহল জাগে, আর আমি তাকে দেখেও না দেখার ভান করি, আর চোখ বন্ধ করলেই আমি শুধু তাকেই দেখি। আর তখনই অ্যাসন বলে ওঠে, আমি না তোমাকে কতবার বলেছি তুমি এটি বাসায় যেয়ে পড়বে? আর তখনই আমরা বর্তমানে ফিরে আসলে দেখতে পাই গুয়ান শেখের দু চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কেননা দিন যত যায় আমাদের স্মৃতি ততই বাড়ে, আর এই স্মৃতিগুলো আমরা কখনোই ভুলতে পারি না। যাই হোক, এরপর আমরা দেখতে পাই গুয়ান শেখ সেখান থেকে চলে যায়। আর এরই মধ্যে জেজু আইল্যান্ডে নির্বাচন হলে আমরা দেখতে পাই অ্যাসন সেই নির্বাচনে প্রেসিডেন্ট হয়েছে। আর এতে করে অ্যাসনের ছোটবেলার স্বপ্ন পূরণ হয়ে যায়। আর এইসব দেখে তো সিঙ্গেল খুবই জ্বলছিল, কেননা সেই নির্বাচনে সে নিজেও দাঁড়িয়েছিল, কিন্তু গ্রামের কেউই সিঙ্গেলকে পছন্দ করতো না। আর শেষবারের মতো এইসব ভেবে তো বেচারা অনেক কষ্ট পায়। এরপর আমরা দেখতে পাই অ্যাসন আর গুয়ান শেখ জীবনের সমস্ত জমানো টাকা দিয়ে তাদের স্বপ্নের বড় একটি রেস্টুরেন্ট দিয়ে দেয়, এবং কি সেই রেস্টুরেন্টটি রাতারাতি অনেক জনপ্রিয় হয়ে ওঠে। আর এতে করে তো কাস্টমারের ভিড়ে তারা ঠিকমতো খাবারই সাপ্লাই করতে পারছিল না। যাই হোক, এরপর যখন অ্যাসন সমুদ্রের তীর দিয়ে গুয়ান শেখের সাথে বাসায় ফিরছিল তখন গুয়ান শেখ বলে, তোমাকে দেখে তো আজকে অনেক খুশি মনে হচ্ছে। অ্যাসন বলে, আমি জানি না, কিন্তু তুমি তো দেখতেই পারছো আমাদের রেস্টুরেন্টে কিভাবে রাতারাতি অনেক জনপ্রিয় হয়ে উঠছে। এইসব বলে অ্যাসন তার স্বামীকে আরো অনেক কিছুই বলে, তবে গুয়ান শেখ তার স্ত্রীর কথা খুব মনোযোগ দিয়ে শুনতে থাকে, এবং কি সেই সময় তারা দুজন অনেক সুন্দর একটি মুহূর্ত পার করছিল। এরপর আমরা দেখতে পাই তারা শেষ বয়সে এসেও ডংমিয়নের কবরের পাশে বসে কাঁদছিল। কিন্তু একটি পর্যায়ে গুয়ান শেখের শরীর অসুস্থ হয়ে গেলে যখনই অ্যাসন আর তার বড় মেয়ে গুয়ান শেখকে ডাক্তারের কাছে নিয়ে যায় তখন ডাক্তার গুয়ান শেখের রিপোর্ট দেখে বলে, আসলে এটি দুঃখজনক হলেও গুয়ান শেখের ব্লাড ক্যান্সার হয়েছে। তখন এইসব শুনে তো অ্যাসন দ্বিতীয়বারের মতো আবারও পাথর হয়ে যায়। এরপর যখন অ্যাসন আর গুয়ান শেখ বাসার দিকে ফিরছিল তখন অ্যাসন বলে, তুমি কোনো চিন্তা করো না, তুমি নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। এরপর একদিন যখন অ্যাসন গুয়ান শেখকে কেমোথেরাপি দিয়ে বাসায় নিয়ে যাচ্ছিল তখন গুয়ান শেখ অ্যাসনকে বলে, দেখো এই ফুলগুলো কিভাবে উঠছে, আর এটা তো তোমার কবিতা লেখার জন্য উত্তম সময়, তাই তুমি তোমার কবিতা লেখা কখন শুরু করছো, আর আমি কখনই বা সেটি দেখতে পারবো। তখন গুয়ান শেখ আরো বলে, তুমি ফুলগুলো কতই না ভালোবাসো, কিন্তু তারপরও তুমি আমার পায়ের দিকেই তাকিয়ে আছো। অ্যাসন বলে, তুমি যদি পড়ে যাও তাহলে কি হবে? গুয়ান শেখ বলে, ঠিক আছে, তাহলে চলো আমরা দুইজনেই একসাথে ফুলগুলো দেখি। এরপর তারা সেই ফুলগুলোকেই খুব সুন্দরভাবে দেখতে থাকে, এবং কি সেই সময় অ্যাসন গুয়ান শেখকে বলে, তুমি আমাকে একা রেখে বড় হতে দিও না। গুয়ান শেখ বলে, আমিও তো তোমাকে রেখে যেতে চাই না। আর এরপরে আমরা দেখতে পাই গুয়ান শেখের অবস্থা ধীরে ধীরে আরো অবনতির দিকে যেতে শুরু করে। আর এতে করে তো গিয়মিয়ং অনেক ভেঙে পড়ে আর তার বাবাকে বলে, আচ্ছা বাবা, তুমি কি কখনো মাকে ডংমিয়নের কবরের পাশে শুয়ে থাকতে দেখেছো? তার বাবা বলে, হ্যাঁ, আমি চুপি চুপি তার পিছনেই গিয়েছিলাম, এই ভেবে সেই যেন কখনই সমুদ্রে ঝাঁপ না দেয়, এবং কি সেই সময় তোমার মায়ের বয়স ছিল 28। এবং কি গুয়ান শেখ তার বড় মেয়েকে আরো বলতে থাকে, আমি যখন প্রথম তোমার মাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তখন আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি তাকে কবি বানাবো, আর দেখো এখন সে কবিতা লিখছে, আর এটা দেখেই আমি অনেক খুশি। সে আরো বলে, তোমার মা কতই না অসাধারণ, তা কখনোই এক কথায় বর্ণনা করা যায় না, তাই তুমি আমাকে কথা দাও তুমি সবসময় তার সাথে ভালো ব্যবহার করবে আর তার যত্ন নিবে। গিয়মিয়ং বলে, বাবা তুমি আসলেই অনেক বিরক্তকর, তুমি আমাকে এসব বলার জন্যই তুমি আমাকে এখানে রেখেছো তাই না? তার বাবা বলে, আমি আসলেই তোমার কাছে দুঃখিত, কারণ আমার স্ত্রীকে তোমার হাতে তুলে দেওয়ার জন্য। তার মেয়ে বলে, বাবা তুমি এইভাবে বলছোই বা কেন, আর তুমি আমাদেরকে ছেড়ে কোথায় বা যাবে? এইসব বলে গিয়মিয়ং তার বাবার কাছে অনেক কাঁদতে থাকে। এরপর যখন গুয়ান শেখ কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরে আসে তখন অ্যাসন তার হাতে লেখা কবিতার বইটি গুয়ান শেখকে দেখায়। এতে করে গুয়ান শেখ এক মুহূর্ত দেরি না করে সেই কবিতার বইটি পড়ে শেষ করে ফেলে। আর সেই বইটি আসলে অ্যাসন গুয়ান শেখকে কেন্দ্র করেই লিখেছিল, এবং কি যখনই গুয়ান শেখ সেই বইটি পড়ছিল তখন যেন সে অতীতের দেশেই হারিয়ে যাচ্ছিল। যাই হোক, এরপর অ্যাসন এসে গুয়ান শেখকে বলে, তাহলে তুমি শেষমেশ তোমার কথাটি রাখলে তাই না? সে আরও বলে, আমার এখন কবিতার বইটিও পাবলিশড হয়ে গিয়েছে। গুয়ান শেখ আরও বলে, তুমি আমার সাথে না থাকলে হয়তো এতদিনে তুমি অনেক বড় একজন কবিও হয়ে যেতে। অ্যাসন বলে, আমি তো তোমাকে ছেড়ে থাকতে পারতাম না, আর এই বইটিও হয়তো লিখতে পারতাম না। এইসব বলে তারা সেখানে অনেক সুন্দর একটি মুহূর্ত পার করছিল।
আর এরই মধ্যে গুয়ানশিক আবারও অনেক অসুস্থ হয়ে যায়। এতে করে গুয়ানশিককে একটি আইসিইউ রুমে নিয়ে যাওয়া হয়। এরপর যখন অ্যাসুন গুয়ানশিককে দূর থেকে দেখছিল, তখন তার স্বামীর এই অবস্থা দেখে অ্যাসুন অঝরে অনেক কাঁদতে থাকে এবং কি সেই সময় অ্যাসুন বলতে থাকে ছেলেটির জীবনে একটি মেয়ে ছিল আর সেই ছেলেটি সারা জীবন মেয়েটিকে নিরাপদে রেখে গেছে। এইসব শুনে গুয়ানশিক বলে আমাদের একসাথে চলার সময়টা কি অনেক ভালো কেটেছে? অ্যাসুন বলে হ্যাঁ, নিখুঁতের চেয়েও বেশি। আর এই কথা শোনা মাত্রই গুয়ানশিক সেখানেই মারা যায়। আর এর মধ্যে দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর সর্বশেষ আমি এটাই বলবো, আল্লাহ যেন সবার ভালোবাসার মানুষকে পূর্ণতা দান করেন এবং তাদেরকে মিলিয়ে দেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক লাভ।